আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডনের 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। দেশে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। দিনাজপুরের ঘোড়াঘাটে 5 ও পদ্মা সেতুতে বাস, ট্রাক, প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 2 জনের প্রাণহানি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং চাঁদপুরে 3 একর জায়গায় 57 জাতের বিদেশি আমের সফল চাষ। নদীকেন্দ্রিক এলাকায় নতুন এক সম্ভাবনার সৃষ্টি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি। প্রধান উপদেষ্টা শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস 4 দিনের সরকারি সফরে গত 10 জুন যুক্তরাজ্যে যান। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন এবং কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। সফরের শেষ দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিএনপি নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এজন্য ইসিতে সরকারের নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন চান, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রিপোর্ট করছেন রাহুল রায়। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত আর স্বস্তির বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময় নির্ধারিত হওয়ার পরই গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা স্বস্তির কথা বলার পাশাপাশি কয়েকটা দিন অপেক্ষার কথাও বলেছেন। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে আমরা প্রস্তাব করেছি রমজানের আগে, আপনারা প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে। জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসেবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকবো, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়বো। লন্ডন বৈঠক নিয়ে 2-1টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন বিএনপি নেতারা। যাদের এখনো নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরো বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য
কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। 2-4 জনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো পক্ষপাতমূলক আচরণ এই সরকারের কাছে জনগণ আশা করে না, আমরা আশা করি না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। বৈঠককে ইতিবাচক মনে করেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের নেতারা। সব আশঙ্কার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এনসিপি বলেছে, জুলাই সনদ বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন হলে দেশ আবারও গভীর সংকটে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। বিচার, সংস্কার ও নির্বাচন সহ নানা ইস্যুতে বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনের বৈঠকটি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কোন পথে হাঁটবে বাংলাদেশের রাজনীতি, এ নিয়ে সবার দৃষ্টি ছিল ওই বৈঠকের দিকে। সংস্কার, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন আয়োজনে শীর্ষ 2 নেতার ঐক্যমত্যকে স্বাগত জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোট। অনিশ্চয়তা কাটিয়ে রাজনীতির জন্য স্বস্তির বার্তা বলে মনে করেন তারা। আমি মনে করি এটা একটা খুবই পজিটিভ সিম্বল অর ইন্ডিকেশন ফর দি ট্রান্সফরমেশন ইনটু ডেমোক্রেসি। ভালো ইলেকশন যদি হয় সেটা তো একটা বড় সংস্কারই হলো। আমরা সংস্কার বা যাই চাচ্ছি কেন, ইলেকশনের জন্যই তো। বিগত কিছু কাল যাবৎ যে অনিশ্চয়তা এবং অস্থিরতা বিরাজ করছিল তার একটা অবসান ঘটবে এবং এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী গণতন্ত্রের পথে অগ্রসর হতে সক্ষম হবে। সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে যেন তেন ভাবে নয়, বরং অর্থবহ নির্বাচনের কথা বলছেন তারা। আমরা বাংলাদেশের ভবিষ্যৎটাকে চিন্তা করছি যে সংস্কারের মাধ্যমেই একটা নির্বাচন হোক, যে নির্বাচনে মানুষ যাকে ম্যান্ডেট দিবে তারা ক্ষমতায় যাবে। যেন তেন একটা নির্বাচন চাচ্ছি না, সংস্কার আমরা চাচ্ছি। সরকারের সদিচ্ছা, আমাদের সহযোগিতা, এই দুইটার মিলেই সংস্কার করাটা সম্ভব। জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গভীর সংকট তৈরি করবে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে, যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণার শামিল। এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একীভূত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায়তারা করছে। তাৎক্ষণিকভাবে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এখন কেটে যাওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে জানা গেছে, রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে হবে, সেখান থেকে তিনিও তার অবস্থান পরিবর্তন করে তিনি ফেব্রুয়ারিতে আসতে রাজি হয়েছেন এবং সেটা তারেক রহমান সাহেব সেটা স্বাগত জানিয়েছেন। এটা রাজনীতির জন্য একটা বর্তমান অবস্থায় অত্যন্ত ইতিবাচক এবং এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নির্বাচনকে ঘিরে, নির্বাচন কবে হবে না হবে, আদৌ হবে কিনা এটা নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করছিলেন, সেই অনিশ্চয়তা এখন কেটে যাওয়া উচিত। ঐক্যমতের ভিত্তিতেই জুলাই সনদ ও সংস্কার করতে হবে বলে যৌথ ব্রিফিংয়ে বিএনপি তাদের অবস্থান তুলে ধরে। নিঃসন্দেহে বাংলাদেশের সব মানুষই গণতন্ত্র চান। তো গণতন্ত্রের জন্যে এখন থেকেই নির্বাচনের উপযোগী পরিবেশ গড়ে তোলা, সংস্কার কার্যক্রমগুলো দ্রুত এগিয়ে নেওয়া,
বিচারের প্রক্রিয়া নিঃসন্দেহে আইনগত বিষয়, সেটা আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, সেটাকে কোনোরকম কেউ যাতে হস্তক্ষেপ না করে এবং সুন্দরভাবে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, সেটাতে আমরা মনে করি যে এটা খুবই যৌক্তিক। কোথায় হয়েছে তার ভিত্তিতে বৈঠককে বিচার করা উচিত নয় বলেও জানান বিশ্লেষকরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার যখনই নির্বাচন চায় তখনই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব ও এপিবিএন কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না, তবে এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না, বাট আপনারা জানেন এপি ব্যাটালিয়নের রুল এবং অন্যান্য নর্মাল পুলিশের রুল কিন্তু এক না, এক এক রুলে কিন্তু তৈরি হয়েছে। তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনীর থেকে একটু ডিফারেন্ট ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবে। দ্রুত স্বল্প খরচে মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে লিগাল এইড বিষয়ক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইনগত পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, প্রতি বছর দেশে প্রায় 5 লাখ মামলা হয়। বলেন, বিচারকদের প্রশিক্ষণ ব্যবস্থা ও সরকারি আইনগত সহায়তা বাড়ানো গেলে 40% পর্যন্ত মামলার সংখ্যা কমানো সম্ভব। এসব বিষয়ে জুলাই থেকে কাজ শুরুর আশা প্রকাশ করছেন তিনি। অল্প খরচে মামলার নিষ্পত্তি করা, এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এটা আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন, সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিওর কোডের পরিবর্তন করেছি। সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি। আশা করি আমরা আগামী 1 মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি। আমরা হাই কোয়ালিটি ট্রেনিং, আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটার কোয়ালিটি ইমপ্রুভ করার কথা চিন্তা করছি। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কে ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুণ সময় কাটানোর কথা জানান তারা। শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরে ভ্রমণের নির্দেশনা মেনে চলছেন অল্প সংখ্যক যাত্রী। রিপোর্ট করছেন সাদি মাহমুদ। পবিত্র ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি শেষ। ছুটির শেষ দিনে তাই ঢাকায় ফেরা মানুষের ঢল। উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের সিরাজগঞ্জে লম্বা জ্যামে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় বাসে কাটাতে হচ্ছে তাদের। তীব্র গরমের মধ্যে সড়কপথে পরিবহন সংকটের অভিযোগ যাত্রীদের। সেই সাথে অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভোগান্তির মধ্য দিয়েই ফিরতে হচ্ছে নগরবাসীকে। এখানে বাসের মধ্যে আপনার যে সিট ছাড়াও আবার এরা টুল নিয়ে বসাইছে, সব দিক দিয়ে মানে আমাদের কষ্ট দিচ্ছে। আমরা রাজশাহী থেকে আইছি, আমাদের ভাড়া লোকালে 400 টাকা আছে, তো আমাদেরকে 700 টাকা নিচ্ছে, বলছে সিটিং সার্ভিস, কিন্তু উনি লোকাল হিসাবে জায়গা জায়গা ব্রেক করছে, দাঁড়ায় যাত্রী নিয়েছে। বর্তমানে ভাড়াও বেশি নিতে আছে, গ্যাদারিংও বেশি করে, আর যাত্রী মনে করেন ওভারলোড লয় সব গাড়িতে, লঞ্চে, যে জায়গায় 500 টাকা নেয় 700। বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়া বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে। অনেকে আবার পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন। ফলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার 2 দিকের রাস্তায় যাত্রীদের প্রবল চাপ। ঈদের ছুটি পাই নাই, এই জন্য আজকে ছুটি পাইলাম, আজকে দেশে যাইতেছি। না, ঈদের ছুটি হয়নি, কন্ট্রাকশনের কাজ করি তো সবাই এসে গেছে, এখন আমি মানে ছুটি পেয়েছি। এখন যাচ্ছি, দিনা দেখছিলাম, সে দিনাটা ক্লিয়ার করলাম, এই কারণেই যাচ্ছি এখন ঈদের পর। তবে ট্রেনে ফেরা যাত্রীরা সময় মতো ভোগান্তি ছাড়াই ফিরছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে বেশিরভাগ যাত্রীকেই মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
মুন্সিগঞ্জে পদ্মা সেতুর উপর যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয়েছেন 10 জন। রাত 11:15টায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 5 জন নিহত হন। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনে দরজার পাশের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন পুরুষ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুম জুড়ে বৃক্ষরোপণ ও সংরক্ষণও কাজ করবে প্রকৃত জীবন ক্লাব। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লাবের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। সাইদ পান্থ তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যার সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সারা দেশের সবুজ বেষ্টনী তৈরিতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে বৃক্ষরাজি আমাদের চারপাশে আছে, তাদের কিন্তু অবশ্যই আমাদের যত্ন নিতে হবে। কেন? কারণ এরা আমাকে যেমন ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কাঠ দিচ্ছে, তার সাথে অক্সিজেন দিচ্ছে, কার্বনকে শুষে নিচ্ছে এবং একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে সারা বছর অক্সিজেন দিচ্ছে। এটা বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং আমরা এই বৃক্ষ যত বেশি লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে। সুতরাং আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এই বর্ষায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। উপজেলা পরিষদ চত্বর ও চরকাওয়া ইউনিয়নের দিনারের পোল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। এবছর আমরা চাই যে আরও দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে, এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয়। প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চায়, আমরা সবসময় তাদের পাশে আসি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। আমরা আরও মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে চাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই। আমাদের জীবনের সঙ্গে গাছের যে ওতপ্রোত সম্পর্ক, সেটা মানুষকে বোঝাতে চাই। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য অবশ্যই গাছকে আমরা যত বেশি ভালোবাসবো, যত্ন করব এবং গাছ নিধন না হয় এদিকে আমরা খেয়াল করব। প্রকৃতি যখন ধ্বংস করছে, মানুষ পাহাড় কাটছে, গাছ কাটছে, বন উজাড় করছে, বালি উত্তোলন করছে, ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। পরিবেশ ও প্রকৃতির উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চাঁদপুর সদরের শাহতলীতে পরিত্যক্ত 3.5 একর জায়গায় দৃষ্টিনন্দন ও দুর্লভ ফলের এক বাগান করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন। দেশি বিদেশি নানা জাতের ফল গাছে সাজানো তার বাগানটি নদীকেন্দ্রিক এলাকায় নতুন করে ফল চাষের নতুন এক সম্ভাবনা সৃষ্টি করেছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়, এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বাহারি রঙের আম। উদ্যোক্তা হেলাল উদ্দিন গত 4 বছর যাবৎ এই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে বিচিত্র ফলের বাগান গড়ে তুলেছেন। প্রচলিত যেসব ফসল বাংলাদেশ হচ্ছে, আমি এখানে কোনো ওই ফসল নাই আমার এখানে। আমি সম্পূর্ণভাবে বিদেশের বিভিন্ন সোর্স থেকে, বিশ্বের বিভিন্ন ক্লাইমেট থেকে, বিভিন্ন আবহাওয়া থেকে, শীত প্রধান হোক গ্রীষ্ম প্রধান হোক, আমি সায়েন্স সংগ্রহ করি, আমি এনে এখানে সাকসেস হওয়ার চেষ্টা করি।
57 জাতের বিদেশি আম গাছে ভরা এই বাগানটি যেন এক ফলের সংগ্রহশালা। বিদেশি জাতের আম সফলভাবে দেশের মাটিতে ফলাতে পারা উদ্যোক্তার সবচেয়ে বড় পাওয়া। এটা লেট ভ্যারাইটি, খুবই মিষ্টি, পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আমের মধ্যে এটা জাম্বু চাকাপাত, জাম্বু চাকা, এই যে আলফানসো পৃথিবীর সবচেয়ে দামি আম, মধুর মতো মিষ্টি। এটা একটা সাউথ আফ্রিকার আম, আঙ্গুর আম। এটা অস্ট্রেল, এটাতে এক বোটাতে অনেক ধরবে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে কোনটাকে আপনি সম্ভাবনাময় মনে করছেন? আমি অস্ট্রেল কিনা করবো, ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন কোথাকার এটা? এটা আমরা জানি সাউথ আফ্রিকার আম। দেশে আম উৎপাদনে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা রাখবে এমন দাবি তার। এটা হচ্ছে একটা বাণিজ্যিক বাগান না, এটা জান প্লাজম, এটা একটা মানে পরীক্ষামূলক। প্রথম বছর আমি সফল হব না, আমি তখন করবো না। আমি দ্বিতীয় বছর আমার কি দাঁড়াচ্ছে বিয়ারিংটা, দ্বিতীয় বছর এটা ফলটা, মিষ্টতা, সাইজ সব কিছু মিলে আমি যখন হ্যাপি হব, তখন আমি কিছু সীমিত আকার কিছু আমি চারা বানাবো। পরিত্যক্ত ইটের ভাটার জমি প্রাণ ফিরে পেয়েছে। দেশি বিদেশি শত প্রজাতির ফল ফলাদি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে অর্ধশতাধিক আমের জাতের পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এবং সফল উৎপাদন করে একটা পর্যায়ে এসে পৌঁছেছেন, যা ভবিষ্যতের বাংলাদেশের আম চাষকে অনেকটাই সম্প্রসারণ ঘটাবে। চাঁদপুরের শাহতলীর হেলালুদ্দিনের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9:45 হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এর সাথে সংবাদের সময় হলো বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরবো। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। 15 এপ্রিল থেকে শুরু হয় নিষেধাজ্ঞা, শেষ হয়েছে 11 জুন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় মৃত পায়ে ভোলার অধিকাংশ পুকুর। ময়লা আবর্জনা, প্লাস্টিক আর দূষণে ভাগাড়ে পরিণত হয়েছে পুকুরগুলো। এতে বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি, সেই সাথে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। লন্ডনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ও তারেক রহমানের সঙ্গে বৈঠক। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে, মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। লন্ডন বৈঠককে ইতিবাচক বলছে রাজনৈতিক দল ও জোটগুলো। জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সংকটে পড়বে বলে এনসিপির দাবি। দেশে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু। দিনাজপুরের ঘোড়াঘাটে 5 ও পদ্মা সেতুতে বাস, ট্রাক, প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে 2 জনের প্রাণহানি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং চাঁদপুরে 3 একর জায়গায় 57 জাতের বিদেশি আমের সফল চাষ। নদীকেন্দ্রিক এলাকায় নতুন এক সম্ভাবনার সৃষ্টি। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।